আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা অবরোধ, সাজেকে আটকা ২,০০০ পর্যটক। বিএনপি নেতাদের সাথে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সাক্ষাৎ। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ডক্টর ইউনূসের। ফেব্রুয়ারির নির্বাচনের রাজনৈতিক দলগুলোর সংশয় নেই ফখরুল। নেতৃত্বের প্রশ্নে ছাড় না দেওয়ায় সহসা একীভূত হচ্ছে না এনসিপি ও গণ অধিকার পরিষদ। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান। ৪০০ পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে পূজার উপহার। কুয়ালালামপুরে বাংলাদেশি সহ ৮ দেশের ১৯৬ নাগরিক গ্রেপ্তার। ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেতে, এটা চাপা দিবেন কিভাবে রিজভী। শাবিপ্রবির ছাত্রলীগের ২০ জন আজীবন, ১৭ জন সাময়িক বহিষ্কার। বিয়ে শেষে ফেরার পথে নববধূকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, একা বাড়ি গেলেন বর। মালয়েশিয়ায় ১৪তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান। অবশেষে হার মানলেন দগ্ধ ফায়ার ফাইটার জান্নাতুল নাইম। এবং ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি, কলকাতা হাইকোর্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সড়কের টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে জম্মু ছাত্র জনতা। শুক্রবার অন্তত ২০০টির বেশি গাড়ি সাজেকে গেছে উল্লেখ করে খাগড়াছড়ি সাজেক পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আরিফ জানান, এসব গাড়িতে প্রায় ২,০০০ পর্যটক রয়েছেন। খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ডাকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। শনিবার সকাল থেকে শুরু হয় এই অবরোধ। এর ফলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। বিএনপি নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দল। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সূত্রে জানা গেছে। সাক্ষাৎকালে বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ইসমাইল জবেউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ইস্যুটির দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই কার্যকর করা উচিত। কেবল ১৯৬৭ সালের পূর্বের সীমারেখা ফিরিয়ে নিয়ে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে স্থিতিশীল শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে বলে মনে করেন ডক্টর ইউনূস। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোনো সংশয় নেই। শুক্রবার বিকেলে নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জাতিসংঘের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে অবস্থান যথেষ্ট জোরালো ছিল কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার ভাষণ খুবই শক্ত অবস্থানের ছিল। আমরা যারা রাজনৈতিক দল আছি, আমাদের কোনো সংশয় নেই। আমরা নিশ্চিত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ২০১৮ সালের কোটা সংস্কার এবং ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল আন্দোলন থেকে জন্ম নেওয়া দল দুটি গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি একীভূত হওয়ার খবর যখন চারদিকে, ঠিক তখনই নেতৃত্ব নিয়ে একীভূত হতে বাধা হয়ে দাঁড়ালো। তবে আদর্শিক দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক কর্মসূচিতে মিল থাকায় দুই দলের অনানুষ্ঠানিক আলোচনা চলছে, তা ইতোমধ্যে দল দুটির শীর্ষ নেতৃত্ব দানকারী নাহিদ ইসলাম ও রাশেদ খান গণমাধ্যমে স্বীকার করেছে। তবে মূল নেতৃত্বে এনসিপি না গণ অধিকার পরিষদ আসবে, সে প্রশ্নই ঝুলে গেছে দুই দলের একীভূত হওয়ার পরিকল্পনা বলছে দলের নেতারা। দুই দলের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, একীভূত হওয়া যতটা সহজ মনে হয়েছিল বাস্তবে ততটা সহজ নয়। তাই একীভূত হওয়ার বিকল্প হিসেবে জোটবদ্ধ আন্দোলন কিংবা বিষয়ভিত্তিক আন্দোলনের চিন্তা করছেন শীর্ষ নেতৃত্ব।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য দুই দেশের অর্থনৈতিক অঞ্চলকে সংযুক্ত করার ব্যাপারে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী টোবগে এই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের ৪০০ পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ করা হয়েছে। মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এ আয়োজনে পুরোহিত নরসুন্দর রজক দাস কামার কুমার ও হরিজন সম্প্রদায়ের মানুষদের মাঝে লুঙ্গি, শাড়ি ও নগদ টাকা তুলে দেওয়া হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার এবং সঞ্চালনা করেন হরিদাস শিপন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আর মামুন খান। মালয়েশিয়ার কুয়ালালামপুরের চৌকিট এলাকায় বাংলাদেশ সহ মোট ১৯৬ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার রাতে পাকিস্তানি খাবারের রেস্তোরাঁ ও আশপাশের ব্যবসায়িক স্থাপনাগুলো ঘিরে এই অভিযান পরিচালিত হয়। প্রায় ৭০০ মিটার দীর্ঘ এলাকায় অবস্থিত ৪৫টি ব্যবসা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, খুচরা দোকান ও হোটেলে চালানো অভিযানে প্রায় ৪০০ জন বিদেশি ও স্থানীয় অধিবাসীকে তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৮ দেশের নাগরিকদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, জর্ডান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিকরা আটক হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডাকসু নির্বাচনে কোনো বিরোধ নেই, কিন্তু প্রশাসন সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করেছে। একই সাথে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপানোর বিতর্ক নিয়ে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেতে, এটা চাপা দেবেন কিভাবে? শুক্রবার বিকেলে মিরপুর ১ নম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। এছাড়াও বিএনপির এই নেতা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে কাউকে জেতাতে নীলনকশা হলে দেশের জনগণ ছেড়ে দেবে না। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ জনকে আজীবন বহিষ্কার এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে ১১টার দিকে সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর এম সরওয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। মুন্সিগঞ্জে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে গাড়ি আটকে নববধূকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর অসহায় অবস্থায় একা বাড়ি ফিরছেন বর। শুক্রবার বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাড় ইউনিয়নের সিপাহীপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বরপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা ফেরার সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী তাদের গতিরোধ করে নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। ঘটনাটি এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। বরপক্ষের লোকজন আরও জানান, প্রকাশ্যে নববধূ ছিনিয়ে নেওয়ার মতো ঘটনায় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ১৪তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স অংশগ্রহণ শেষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে ফিরেছেন। তিনি গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২৫ রাতে ঢাকায় পৌঁছান। ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা পারস্পরিক মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন। সম্মেলনে জেনারেল ওয়াকারুজ্জামান প্রতিযোগিতার পরিবর্তে অংশীদারিত্ব ও সহযোগিতার মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলার উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার ওয়ারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার সকাল ১০টার দিকে মারা যান তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাইমের শরীরের ৪২% দগ্ধ হয়েছিল।
কলকাতা হাইকোর্ট এক অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে অবৈধ বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে ছেড়ে দেওয়ার ঘটনাকে বেআইনি ঘোষণা করেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্রের বেঞ্চ নির্দেশ দিয়েছে সোনালী খাতুন সহ আরও 5 জন ভারতীয় নাগরিককে আগামী 4 সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে। এই নারীকে বর্তমানে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কারাগারে বন্দী রাখা হয়েছে। মানবাধিকার কর্মীরা এই রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন। আদালত কেন্দ্রীয় সরকারকে এই নির্দেশ বাস্তবায়নের জন্য 4 সপ্তাহের সময় দিয়েছে এবং দিল্লি পুলিশের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও তাড়াহুড়ো করে পরিচয় যাচাই প্রক্রিয়া শেষ করার তীব্র সমালোচনা করেছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।